দাদা, তোরা নাকি দিল্লিতে চলে যাচ্ছিস? ফোনে বিবাহিতা বোন জয়ী দাদাকে প্রশ্ন করে। আনন্দের সঙ্গে উৎসাহিত হয়ে দাদা রণ উত্তর দেয়, হ্যাঁ, প্রমোশনটা হয়ে গেল, তাই দিল্লিতে ট্রান্সফার করে দিল। ছেলেকে ওখানে একটা ভালো হোস্টেলে রেখে পড়াবো, ব্যাস, আর কি চাই। বাবার তাহলে কি হবে? জয়ীর প্রশ্নে একটু অপ্রস্তুত হয়ে রণ উত্তর দেয়, বাবার বাবার আবার কি হবে? বাবাকে তো আমার পক্ষে ওখানে নিয়ে যাওয়া সম্ভব নয়। একটা বিশ্বস্ত লোককে রাখতে হবে বাবাকে দেখাশোনার জন্যে। একটু আশ্চর্য হয়ে জয়ী প্রশ্ন করে, এখন দিনকাল যা পড়েছে, কে ভালো আর কে যে খারাপ তা কি বাইরে থেকে বোঝা যায়? প্রায় তো কাগজে দেখি বয়স্ক মানুষদের খুন করে সব কিছু নিয়ে পালিয়ে গেছে, পরে জানা যায় বাড়ির পরিচালক বা পরিচালিকা যুক্ত। একটু বিরক্ত হয়ে দাদা বলল, তাহলে বৃদ্ধাশ্রমে রাখতে হবে। আমরা থাকতে বাবা বৃদ্ধাশ্রমে থাকবে? বোনের এই রকম কথায় দাদা কোনো উত্তর দিতে পারল না। তখন পাশ থেকে বৌদি ফোনটা নিয়ে একটু ব্যঙ্গের ছলে বলল, দাদা তাহলে চাকরি ছেড়ে দিয়ে বুড়ো বাবাকে দেখাশোনার কাজ করুক। অপ্রস্তুত হয়ে জয়ী বলে, না না, তা কেন? তোমরা ভালো থেকো। তোমাদের দিল্লিতে যাবার আগে আমরা অবশ্যই তোমাদের সঙ্গে দেখা করে আসব। কথাগুলো তাড়াতাড়ি বলেই ফোনটা রেখে দেয় জয়ী। উদাসভাবে বসে জানলার দিকে অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে শুধু বাবার কথা ভাবতে থাকে, যে বাবা কোনোদিন মা মরা সন্তানদের কোনো অবহেলা করেননি, বরং তাদের মাথার ছাদ হয়েছিলেন। মুখ বুজে একা লড়াই করেছেন, তবুও সন্তানদের গায়ে এতটুকু আঁচও লাগতে দেননি। অনেক কষ্ট করে ছেলে ও মেয়েকে বড় করেছেন, কিন্তু আজ দাদা শুধুমাত্র নিজের কথাই ভাবল। একা অসহায় বয়স্ক মানুষটার যদি কোনো বিপদ ঘটে, তাহলে তিনি একা একা কি করবেন? যে মানুষটা তার সারাটা জীবন সন্তানদের জন্য বিলিয়ে দিলেন, আজ যখন তার সবচেয়ে প্রয়োজন সন্তানদের, তখনই। আর আমার তো মাত্র কটা মাস বিয়ে হয়েছে, এর মধ্যে আমার বাবাকে শ্বশুরবাড়িতে নিয়ে আসার কথা কিভাবে বলবো এদের? শাশুড়িমার ডাকে জয়ীর সম্বিত ফিরল। বৌমা, সন্ধে হয়ে গেছে, সন্ধ্যা প্রদীপ দেবে না? হঠাৎ চমকে উঠে একটু অপ্রস্তুত হয়ে তাড়াতাড়ি জয়ী ঠাকুর ঘরে চলে যায়। ওদিকে জয়ীর বৌদি জয়ীর ওপর খুব বিরক্ত হয়ে স্বামীকে উদ্দেশ্য করে বলে, খুব তো বন বন করো, ওর মতো ভালো মেয়ে আর হয় না। কেমন সুযোগ বুঝে কথাগুলো শুনিয়ে দিল। খুব হিংসে, দাদা ভালো চাকরি করে আর ওর বর। কথাগুলো শুনতে ভালো লাগছিল না রণর, তাই মাঝপথে স্ত্রীকে থামিয়ে দিয়ে বলে, ও তো ঠিক কথাই বলেছে, বাবাকে দেখাশোনার সম্পূর্ণ দায়িত্ব আমার, কিন্তু বাবাকে দিল্লিতে নিয়ে গেলে তুমি চরম অশান্তি করবে। তাছাড়া তোমার ব্যবহারের জন্যেও বাবাও তোমাকে ঠিক পছন্দ করেন না। তাই জয়ীকে আর আমায় চিনিও না, জয়ীর কোনো লোভ নেই, ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি আমরা। বর্তমানে মেয়েদের বাবার সম্পত্তিতে অধিকার আছে জেনেও কোনো দাবি করেনি। কথাগুলো শেষ করে রণ আর কোনো উত্তরের অপেক্ষা না করে ঘর থেকে বেরিয়ে চলে যায়। সন্ধ্যার সময় বারান্দার এক কোণে উদাসভাবে দাঁড়িয়ে রণ বাবার কথা ভেবে চলেছে। মা মারা যাওয়ার পর কিভাবে দুটো ছোট ছোট বাচ্চাকে বড় করেছেন তার বাবা, শখ সাধ সব বিসর্জন দিয়ে। আর রণ, জয়ীর কথাগুলো মনে পড়তে নিজেকে খুব ছোট মনে করছে সে। দিল্লিতে যাবার আর বেশি দিন নেই, তাই নিজের স্বার্থের জন্য বয়স্ক অসুস্থ বাবাকে ফেলে চলে যাবার মতো অমানবিক কাজ রণ করতে বাধ্য হয়, শুধুমাত্র সংসারে শান্তি আনার জন্যে। রণর স্ত্রী নীনা মোটেই ভালো মেয়ে নয়। রণর বাবার সঙ্গে অসভ্যের মতো ব্যবহার প্রতিনিয়ত করতে থাকে। তাই অসহ্য হয়ে শেষে এইভাবে একটা পথ বার করে রণ। নীনার চিৎকারে রণর সম্বিত ফিরে আসে। চা যে ঠান্ডা হয়ে গেল, কোথায় চলে গেলে তুমি?
বরাবর ঠান্ডা প্রকৃতির মানুষ রণর বাবা শেখরবাবু আজীবন মুখ বুজে কষ্ট সহ্য করে গেছেন। আচমকা স্ত্রীর মৃত্যু, অপটু হাতে বাচ্চাদের মানুষ করা, তার সঙ্গে অফিস। অনেকেই তাকে বিয়ে করার কথা বলেছিল, কিন্তু রাজি হননি তিনি। উনি চাইলেই ছেলে মেয়েকে হোস্টেলে রেখে নিশ্চিন্তে জীবন কাটাতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। বরং যতটা পেরেছেন বাচ্চাদের সঙ্গে সময় কাটিয়েছেন। যতদিন পর্যন্ত শেখরবাবুর মা বেঁচে ছিলেন ততদিনই তিনি বাচ্চাদের ব্যাপারে নিশ্চিন্তে ছিলেন। কিন্তু মায়ের মৃত্যুর পর শেখরবাবু আরও অসহায় হয়ে পড়েন। বাচ্চাদের যাতে কোনো কষ্ট না হয় সেই জন্যে সমস্ত কষ্ট নিজে ভোগ করে সন্তানদের আলোর দিশা দেখিয়ে দিয়েছেন। ছেলে ও মেয়েকে যথেষ্ট শিক্ষিত করেছেন। ছেলে নিজের পছন্দ মতো মেয়েকে বিয়ে করাতেও কোনো আপত্তি করেননি শেখরবাবু। কিন্তু ছেলের বিয়ের পর থেকেই শেখরবাবুর সংসারে ছন্দপতন ঘটল। মেয়ে জয়ী কিন্তু বিয়ে করতে চায়নি। বাবার সঙ্গে সারাটা জীবন কাটাতে চেয়েছিল। সে বুঝতে পেরেছিল বৌদির ব্যবহারে বাবা ভালো নেই, তাই তবুও জয়ীকে বিয়ে করতে হলো বাবার কথা রাখতে, বাবার পছন্দ করা ছেলের সাথে। এদিকে বাবার চিন্তায় জয়ীর মন খুব অস্থির হয়ে পড়েছে। সংসারের কাজে ঠিক মন বসাতে পারছে না। শুধু বারবার বাবার অসহায় জীবনের ছবিটা চোখের সামনে ভেসে উঠছে। মাত্র 9টা মাস হয়েছে জয়ী সংসার করছে, বলতে গেলে একদম নতুন বউ। চিরকাল বাধ্য মেয়েটি মুখ ফুটে কোনো কিছু চাইতে পারে না কারুর কাছে। শাশুড়িমার কথা মেনে সে সব কাজ করে। একদম নীনার বিপরীত মেরুর মেয়ে হলো জয়ী। মনের মতো ছেলের বউ পেয়ে খুব আনন্দে আছেন জয়ীর শ্বশুরমশাই ও শাশুড়িমা। কিন্তু বেশ কিছুদিন হলেও বৌমাকে কেমন যেন উদাস লাগছে। বহুবার বাড়ির লোকেরা তাকে প্রশ্ন করাতে সঠিক উত্তর দিতে পারেনি জয়ী। চাপা স্বভাবের মেয়েটা স্বামীকে মনের কথা বলতে গিয়েও বলতে পারেনি। দেখতে দেখতে রণদের দিল্লিতে যাবার দিনটা খুব কাছে চলে এলো। শেখরবাবুর মনের মধ্যে কি চলছে তা বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। শুধু একদিন ছোট্ট নাতিকে আদর করতে করতে বলেছিলেন, আমার জন্যে তোর মন কেমন করবে না? বাচ্চাটাও অসহায়ের মতো বলেছিল, খুব মন কেমন করবে দাদু, কিন্তু মাকে কিচ্ছু বলতে পারবো না, তাহলে মা আমাকে খুব বকবে। দাদাদের সঙ্গে জয়ী ও তার স্বামী অভ্র দেখা করতে আসে। বাবার সঙ্গে দেখা করার পর অভ্র ও জয়ী দাদাদের ঘরে আসে। অভ্রর সামনে নীনার এক অন্য রূপ। বাড়ির জামাইকে যথেষ্ট খাতির যত্ন করে সে। অভ্র ও রণ বিভিন্ন ধরনের গল্পে মশগুল। জয়ী দাদাদের সঙ্গে কিছু কথা বলে আবারও বাবার ঘরে ফিরে বাবার কাছে বসে। অনেক দিন বাদে মেয়েকে দেখে এক তৃপ্তির হাসি হাসেন তিনি। বাবা মেয়ের অনেক ধরনের গল্প হয়। বিভিন্ন ধরনের কথার মধ্যে বাবাকে বারবার মেয়ে বোঝায় একা একা বাড়িতে থাকার অসুবিধেগুলো। তাই মেয়ের একান্ত ইচ্ছে বাবা তার কাছে গিয়ে থাকুক। শেখরবাবু একটু হেসে মেয়েকে বলেন, আমাকে নিয়ে অত চিন্তা করিস না, এই বাড়িতে আমি ঠিক থাকতে পারবো। জয়ী অভিমানের সুরে বলে, আমাকে তো তুমি পর ভাবো, তাই আমার কাছে যেতে তোমার এত আপত্তি। বাবা মেয়ের কথোপকথনের সময় অভ্র জয়ীকে ডাকতে এসে আড়াল থেকে সব কথা শোনে। একটু পরে ঘরের ভিতরে ঢোকে অভ্র। শেখরবাবুর কাছে বসে কিছুটা গল্প করে জয়ীকে সঙ্গে করে বাড়ির দিকে রওনা দিল। জয়ীর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির দূরত্বটা মাত্র 2 ঘন্টার পথ, তাই মাঝে মধ্যেই জয়ী স্বামীর সঙ্গে বাপের বাড়িতে আসে। বরাবরই ভরে ওঠে জয়ী। আজও এর কোনো ব্যতিক্রম হয়নি। প্রতিদিনের মতোই সে ফুল তুলে ঠাকুর ঘরে গিয়ে পুজো করে এসে রান্নাঘরে গিয়ে চা বানিয়ে সবাইকে দিয়ে আসে। হঠাৎ আজ অবাক হয়ে জয়ী দেখে
তার থেকে আরও আগে উঠে শাশুড়ি মা রান্নাঘরে কী যেন করছেন। জয়ী তার কাছে যেতেই একটা মিষ্টি হাসি হেসে বলেন, তোমার আগে রান্নাঘরে ঢুকে পড়েছি, আজ একটু পায়েস বানাচ্ছি, তোমার তো জন্মদিন। খোকা বলল তোমাকে নিয়ে সকাল সকাল তোমার বাপের বাড়ি যাবে, তাই। জন্মদিনের কথা জয়ীর মনে ছিল না, তার শুধু মনে ছিল আজ বিকেলে দাদারা দিল্লিতে চলে যাবে, আর অসহায় বাবা যে তার জীবনটাকে উৎসর্গ করল সন্তানদের মানুষ করতে, তার ভাগ্যে জুটল শুধু বঞ্চনা। তবুও তার কথা মনে করে ভোর থেকে উঠে এই মানুষটা কত যত্ন সহকারে তার জন্য পায়েস বানাচ্ছেন, এটা দেখে জয়ী আপ্লুত হয়ে যায়। শাশুড়ি মাকে ভোর থেকে উঠে তার জন্য পায়েস বানাতে দেখে জয়ী খুব লজ্জা পেয়ে বলে, আপনি কেন এত কষ্ট করছেন? আমাকে বললে আমিই পায়েস বানিয়ে নিতাম। মা থাকতে কিনা মেয়ে নিজের জন্মদিনে নিজেই পায়েস বানিয়ে খাবে? এ কখনো হয়? একটু হেসে শাশুড়ি মা জয়ীকে বলেন। জয়ীর চোখ দুটো জলে ভরে আসে, সে যেন আবার নতুন করে তার মাকে কাছে পেল। সকালবেলায় জয়ী বাড়ির বড়দের প্রণাম করে আশীর্বাদ নিল। শাশুড়ি মা ছেলেকে বললেন, আজ জয়ী যা চাইবে তাই ওকে দিবি। তারপর খাওয়া দাওয়া সেরে বাপের বাড়ির দিকে রওনা দিল স্বামীর সঙ্গে। এত আনন্দের মধ্যেও কোথাও যেন একটা মানসিক যন্ত্রণা জয়ীর মনের মধ্যে রয়ে গেছে। আজ বাবাকে একা করে দাদারা দিল্লিতে চলে যাবে। বাবার হাতে মিষ্টির প্যাকেটটা দিয়ে জয়ী প্রণাম করল। জয়ীর দাদার মনটা একটু খারাপ হলেও বৌদি কিন্তু খুব আনন্দে আছে। হঠাৎই সকলকে অবাক করে দিয়ে শেখরবাবুর জামাই অভ্র শেখরবাবুকে উদ্দেশ্য করে বলল, বাবা, আপনি এখনও কোনো গোছগাছ করেননি? ছেলের সঙ্গে যাবেন তো? শেখরবাবুর সঙ্গে বাড়ির অন্যান্য সদস্যরা সকলেই অবাক চোখে তাকিয়ে থাকে অভ্রর দিকে। একটু বিরক্ত হয়ে নীনা বলে, এসব আবার কি কথা? দিল্লি কি এপাড়া ওপাড়া যে বললেই নিয়ে যাওয়া যাবে? তাছাড়াও আমাদের ট্রেনের রিজার্ভেশন করা হয়ে গিয়েছে, এখন এসব কথার কোনো মানে আছে? নীনার মুখোশের ভেতর থেকে কুৎসিত মুখটা বেরিয়ে এলো। অভ্র কিন্তু ছাড়ার পাত্র নয়। এবার সে জয়ীর দিকে তাকিয়ে বলে, কি হলো? বাবার জামাকাপড় প্রয়োজনীয় জিনিসপত্র সব ব্যাগে গুছিয়ে দাও। স্বভাবে শান্ত প্রকৃতির মেয়েটি স্বামীর এই ধরনের ব্যবহারে একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছে। তার সঙ্গে তার দাদা রণ। শেখরবাবু অভ্রকে বলেন, আমি তো ওদের সঙ্গে দিল্লিতে যাব না। তা তো তোমার অজানা নয়, তাহলে তুমি এমন ছেলে মানুষই কেন করছো? অভ্র একটু হেসে বিনয়ের সঙ্গে উত্তর দেয়, আমি তো দাদার সঙ্গে আপনাকে যেতে বলিনি। আপনার ছেলে কি শুধু দাদা, আমি নই? ইংরেজিতে জামাইকে সানিল্লা বলে, তা তো আপনারা সকলেই জানেন। তাহলে জামাইকে ছেলের মতো না ভেবে ছেলে মনে করাতে দোষ কোথায়? তাই আপনার ছেলের কাছে গিয়ে থাকতে হবে, কোনো আপত্তি আর শুনব না। আজ জয়ীর জন্মদিন, আমার মায়ের আদেশ, আজ জয়ী যা চাইবে তাই ওকে দিতে হবে। মুখে কিছু না চাইলেও ও মনে মনে কি চায় তা আমি বুঝতে পেরেছি। মার আদেশ আমি ছোট থেকেই কোনোদিনও অমান্য করিনি। ওর চিন্তা দূর করে ওর মুখে হাসি ফোটানোর দায়িত্বটা আমাদের। তাই শেখরবাবু কি একটা সবে বলতে যাচ্ছিলেন, কিন্তু জয়ীর মুখের দিকে তাকিয়ে আর কিছুই বলতে পারলেন না। হাসি মুখে সম্মতিসূচক ঘাড় নাড়লেন। জয়ী আনন্দে বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে এবং বলে, আজ আমি জন্মদিনের সেরা উপহারটা আমার স্বামীর কাছ থেকে পেলাম। বিকেলবেলায় ভাই বোনের দুটো গাড়ি পাশাপাশি দাঁড়িয়ে আছে। রণ গাড়িতে উঠল মাথাটা নিচু করে। চাকরির দিক থেকে সে অনেক বড় অফিসার, কিন্তু মানুষ হিসাবে কর্তব্যে পরাজিত এক সন্তান। আর জয়ী বাবাকে সঙ্গে নিয়ে আনন্দের সঙ্গে স্বামীর সাথে শ্বশুরবাড়ির দিকে রওনা দিল, এক মানসিক শান্তি নিয়ে এবং তৃপ্তির হাসি হেসে বিজয়িনীর মতো।